যারা প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো এই যে ইভিএস সাবজেক্টটা এটা বিশাল বড় একটা স্কোর করবার জায়গা। ঠিক আছে। তার কিছু কারণ রয়েছে, যেমন দেখো বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি বা লক্ষ্য করি সেটা হচ্ছে ইংরেজি আর অঙ্কের ক্ষেত্রে একটা দুর্বলতা বা একটা ভয় থাকে। সবার না, তবে বেশিরভাগ জনের। সেই ক্ষেত্রে এই টেটের মতো পরীক্ষা যেখানে নেগেটিভ মার্কিং নেই, সেই ক্ষেত্রে তোমাকে হাই স্কোর করার অস্ত্র হচ্ছে বাকি তিনটে বিষয়, সিডিপি, ইভিএস আর বাংলা। এবার সিডিপির ক্ষেত্রে অনেক জিনিস বোঝার আছে এবং সেটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখার ব্যাপার আছে। বাংলার ক্ষেত্রে বাংলা ব্যাকরণের অনেক নিয়ম কানুন আছে। কিন্তু যদি ইভিএস সাবজেক্টটার দিকে দেখো, তাহলে দেখো ইভিএস সাবজেক্ট, দেখো পড়তেও সবার বেশ ভালো লাগে, এবং ইভিএস পড়াটা এবং পড়ে মনে রাখা সেইটাও অনেক বেশি সহজ, তাই না? তাই এই যে ইভিএস সাবজেক্টটা, সেটা আমাদের ক্ষেত্রে একটা অনেক বড় একটা চান্স যে আমাদের নম্বরটাকে ক্যারি করার। তো যাদের যাদের ইংরেজিতে অঙ্কে দুর্বলতা বা ইংরেজি অঙ্ক ভয় লাগে এরকম রয়েছে, তাদের ক্ষেত্রে অবশ্যই তারা মেন টার্গেট রাখবে ইভিএস, সিডিপি, বাংলা, এই তিনটে বিষয়ে 25+ স্কোর করার। ওকে। না হলে কিন্তু ভালো নম্বর নিয়ে পাস করা অনেক মুশকিল হয়ে যাবে। অঙ্ক ইংরাজিকে অবশ্যই চেষ্টা করতে হবে, বাট টার্গেট রাখতে হবে একটা ভালো স্কোর করার ইভিএস এ, বাংলা এবং সিডিপিতে। বেশ, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, এবং একটা খুব কঠিন টপিকই তোমাদের কাছে আজকে আমি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তার কারণ সহজ টপিক সহজই লাগে সবার কাছে পড়তে বাড়িতে, তাই না? এবং এই টপিকটার বোঝার পর কার কোথায় অসুবিধা হচ্ছে সেটাও বলবে, অ্যান্ড কমেন্ট করবে, বা শেষে আমি অপশন দেবো, মাইক্রোফোন অন করে বলবে। ঠিক আছে। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করছি, সবাই কি দেখতে পাচ্ছ স্টুডেন্টরা যারা রয়েছে? হ্যাঁ স্যার। Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে ওকে ওকে। ভেরি গুড। আচ্ছা, ক্লাসের মধ্যে অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, অ্যাক্টিভ মানে কি? এই যে একদম চুপচাপ একটা ক্লাসরুম, এটা বেশ ভালো লাগে না, তোমাদেরও পড়তে ভালো লাগে না, আমাদেরও পড়াতে ভালো লাগে না। যেটা বুঝতে পারবে না নির্দ্বিধায় জিজ্ঞেস করবে। ঠিক আছে, যে এই জায়গাটা বুঝতে অসুবিধা হলো আরেকবার বুঝিয়ে দিন। 100 বার যদি বলো, আমি 100 বার বুঝিয়ে দেবো, বোঝানোর জন্যই কিন্তু আমরা সবাই আছি। ওকে। বাট না বুঝে ওই গোলমালে তালে হ্যাঁ হ্যাঁ স্যার বুঝে গেছি বুঝে গেছি করলে নিজেরই কিন্তু বিপদ, আমাদের কিছু না, বা বাকি তোমার অন্য বন্ধুদের কিছু না। অন্য একটা বন্ধু সে বুঝতেই পারে, সে আগে পড়েছে, সে বলে দিল হ্যাঁ স্যার বুঝতে পেরে গেছি, আর তুমি তার সঙ্গে দেখে তুমিও বলে দিলে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বিপদটা কার? তোমার হবে। কখন? পরীক্ষার হলে গিয়ে। তাই যে কোনো সহজ জিনিস সেটাই যদি বুঝতে না পারো, লজ্জা করবে না যে এই সহজ জিনিস বুঝতে পারলাম না, স্যার বা অন্যান্যরা আমাকে কি ভাববে, এই জিনিসটা মাথা থেকে বের করবে। ওকে। তো চলো আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। সেটা হচ্ছে রেমিডিয়েশন। রেমিডিয়েশন একটা বেশ হার্ড টপিক। হার্ড টপিক কেন? তার কারণ দেখো, ইভিএস সাবজেক্টে প্রথমত এটা নতুন টপিক। 2023 সালে পরীক্ষা হওয়ার আগে হুট করে এই টপিকটাকে অ্যাড করে দেয়। সেই টাইমে কোথাও কোনো বইয়ে কোথাও ছেলেমেয়েরা খুঁজে পায়নি এই জিনিসটা কি, সেটা একমাত্র ধারণা ছিল যারা ইভিএস নিয়ে হাই স্ট্যান্ডার্ডে পড়াশুনো করেছে, গ্র্যাজুয়েশন করেছে বা মাস্টার ডিগ্রি করেছে ইভিএস এ, তাদের ক্ষেত্রে। তো দেখো, এই যে রেমিডিয়েশন, একটু ভালো করে বোঝো। ধরো এটা তোমার ঘর। ঠিক আছে, ধরো এটা তোমার ঘর। এই ঘরের মধ্যে কি হয়েছে না, কিছু ছোট্ট ছোট্ট পোকা এসেছে। কিছু ছোট্ট ছোট্ট পোকা এসেছে। সেই সমস্ত পোকাগুলো, যেমন দেখবে যখন ইলেকট্রিসিটি চলে যায় তখন আমরা বাড়িতে আগে ছোটবেলাতে হ্যারিকেন জ্বালতো, তাই না, আমাদের মা ঠাকুরমা তারা। তো সেই হ্যারিকেনের আলোতে বা এখন রিচার্জেবল এলইডি ধরো জ্বালানো হয়, তো সেখানে বিভিন্ন রকমের পোকা টোকা আসে, তাই না, বিশেষ করে এই গ্রীষ্মকালে। দেখবে সেই পোকা গুলোকে খেতে কে আসে? বিভিন্ন টিকটিকি, বিভিন্ন ব্যাঙ তারা চলে আসে, তারা এসে সেই পোকাগুলোকে খেতে শুরু করে। রেমিডিয়েশন জিনিসটাও ঠিক এরকম। ধরো যেটা বলছিলাম যে এটা তোমার ঘর। এই ঘরের মধ্যে
অনেক পোকা এসেছে, এবার তুমি চাইছো এই পোকাগুলোকে তাড়াতে। তার জন্য দুটো প্রসেস রয়েছে, দুটো প্রসেস। প্রথম প্রসেস কি না, তুমি এর উপরে কোনো কেমিক্যাল, কোনো রাসায়নিক পদার্থ স্প্রে করে দিতে পারো। তার ফলে কি হবে না, এই সমস্ত পোকামাকড় গুলো পালিয়ে যাবে, আর না হলে মরে যাবে। দ্বিতীয় যে প্রসেস, সেটা হচ্ছে এই পোকাগুলোকে খায় এমন কিছু টিকটিকি, কিছু ব্যাঙ এই ঘরের মধ্যে এলো, তারা সব পোকামোকা গুলো খেয়ে সাফ করে দিল। এই যে সেকেন্ড প্রসেস বললাম, এটাকেই বলা হয় বায়ো রেমিডিয়েশন। এবার আমি জাস্ট একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিলাম, যাতে প্রথমেই তোমাদের কঠিন না লাগে ব্যাপারটা। তাহলে যখন ধরো অসুস্থ হয়ে গেলাম আমি, আমার জ্বর হলো, কিছুদিন পরে অটোমেটিক সেরে যায়, তাই না? খুব বেশি অসুস্থতা না হলে কিছুদিন একটু ভোগে মানুষ, তারপরে সেরে যায় ঠান্ডা সর্দি জ্বর। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে সমস্ত শ্বেত রক্তকণিকা রয়েছে, হোয়াইট ব্লাড সেল বলা হয় যেগুলোকে, তারা কি করে, তারা বাইরের রোগ জীবাণুর সঙ্গে লড়াই করে এবং আমাদের শরীরকে সুস্থ করে তোলে। ঠিক সেরকম প্রকৃতিতে কিছু জিনিস রয়েছে যারা কি করে, এই যে মানুষ বিভিন্ন কাজকর্মে পরিবেশকে, প্রকৃতিকে দূষণ করছে, এরা কি করে, নিজে থেকে প্রকৃতিকে ফিল্টার করে, প্রকৃতিকে দূষণ মুক্ত করে। এই যে প্রকৃতিকে দূষণ মুক্ত করার প্রসেস বা নেচার নিজে থেকে হিল হয়, নিজে থেকে সুস্থ হয়, এই জিনিসটাকেই আমরা বৈজ্ঞানিক টার্মে কি বলবো, বায়ো রেমিডিয়েশন। দেখো, বায়ো মানে কি, বায়ো মানে হচ্ছে জীব, আর রেমিডিয়েশন মানে হলো প্রতিকার। এই যে চ্যাপ্টার, সেটার আমরা বাংলা বলতে পারি জৈব প্রতিকার, জৈব প্রতিকার। তাহলে কি হচ্ছে না, জীব, বিভিন্ন জীবের মাধ্যমে কোনো কিছুকে প্রতিকার করা হচ্ছে বা পরিষ্কার করা হচ্ছে। এমন একটি প্রক্রিয়া যা জীবন্ত অণুজীব, বিভিন্ন মাইক্রোব্যাকটেরিয়া, বিভিন্ন ফাঙ্গাস ইত্যাদিকে ব্যবহার করা হয়, বিভিন্ন উদ্ভিদকে ব্যবহার করা হয়, এবং পরিবেশ থেকে দূষক পদার্থগুলোকে ধ্বংস করে দেওয়া হয়, সরিয়ে দেওয়া হয়। ধরো তোমার ঘরের মেঝেতে অনেক ময়লা পড়ে আছে, এবার এটা দুটো উপায় তুমি পরিষ্কার করতে পারো। এক হচ্ছে কেমিক্যাল ক্লিনিং, তুমি যদি কড়া ব্লিচিং পাউডার বা অ্যাসিড দিয়ে মোছো, তবে ময়লাগুলো পরিষ্কার হবে ঠিকই, কিন্তু ঘরের যে পরিবেশ সেটা বিষাক্ত হয়ে যাবে, তাই না? ঘরের বাতাসে এই যে কড়া ব্লিচিং এ দুর্গন্ধ আসবে, অ্যাসিডের ক্ষেত্রে তোমার ঘরের মেঝের ক্ষতি হবে। তো এই রাসায়নিক পদার্থ দিয়ে এই কাজগুলো করলে ক্ষতি হতে পারে পরিবেশের। একইভাবে পরিবেশের যে কোনো কাজে, যেমন চাষের জমিতে কীটনাশক দেওয়া হয়, বিভিন্ন প্রকারের রাসায়নিক পেস্টিসাইড দেওয়া হয়, তার ফলে কি হয়, চাষের জমির ক্ষতি হয় কেমিক্যাল ক্লিনিং এ। তার বদলে যদি বায়ো রেমিডিয়েশন ঘটানো হয়, যে কি না, এমন তুমি তুমি এবার এমন কিছু ছোট ছোট পোকা সেই ঘরে ছেড়ে দিলে, যারা ওই ময়লাগুলোকে খেয়ে ফেলে, এবং ময়লাগুলো খেয়ে তারা শেষ করে ফেললো, তারপরে পোকাগুলোকে ঘর থেকে বের করে দিলে। এই যে প্রসেস, এটাকে বায়ো রেমিডিয়েশন বলছে সহজ ভাষাতে। এবার প্রশ্ন আসে একটা, যে এই যে বায়ো রেমিডিয়েশন প্রসেস, এটা কে প্রথম ব্যবহার করলেন? মনে রাখবে 1960 সালে জর্জ এম রবিনসন, নামটা মনে রাখতে হবে, জর্জ এম রবিনসন প্রথম এই পদ্ধতির প্রয়োগ শুরু করেন পেট্রোলিয়াম দূষণ পরিষ্কার করার জন্য। তাহলে কে প্রথম এই বায়ো রেমিডিয়েশন প্রসেস, এই পদ্ধতির প্রয়োগ কে করেছিল? জর্জ এম রবিনসন। কি কাজে না, পেট্রোলিয়াম দূষণ পরিষ্কার করার জন্য। এবার একটু এই ছবিটার দিকে মন দিয়ে তাকাও। দেখো, এটা একটা জলাশয়, তাই তো? এই যে জায়গাটা, এটা একটা কি জলাশয়, এবং এখানে মাছ রয়েছে। এগুলো কি, এগুলো হচ্ছে বিভিন্ন কারখানা, বিভিন্ন কারখানা। সেই কারখানা থেকে বিষাক্ত পদার্থ দেখো রিলিজ করা হচ্ছে কোথায়, এই জলের মধ্যে রিলিজ করা হচ্ছে বিষাক্ত পদার্থ, বোঝা যাচ্ছে? এবং এই জলটা, এই অর্ধেক হলুদ অংশ, অর্থাৎ জলটা দূষিত হয়েছে, পলিউট হয়ে গেছে। এবার এই যে মাছ আছে এবং জলে আরো বিভিন্ন জিনিস রয়েছে, এবার যদি এই কারখানা থেকে এই বিষাক্ত পদার্থ জলে ছাড়া বন্ধ করে দেওয়া হয়, কিছু দিনের মধ্যে নেচার কি করবে, নেচার এই জলকে আবার শুদ্ধ করে দেবে, শুদ্ধ করে দেবে অটোমেটিক। যদি কন্টিনিউ জল পড়তেই থাকে দূষিত জল, তাহলে তো শুদ্ধ করার সময় পাবে না। যদি কিছুদিনের জন্য এই কারখানাকে বন্ধ করে দেওয়া হয়, 1 বছর, প্রকৃতির এই যে দূষিত জল সেটা অটোমেটিক বিশুদ্ধ জলে পরিণত হয়ে যাবে।
এবার এই কাজটা করে কারা? এই জলের মধ্যে থাকা বিভিন্ন ছোট ছোট শৈবাল, বিভিন্ন জলজ উদ্ভিদ, বিভিন্ন জলজ প্রাণী, বিভিন্ন অণুজীব, মাইক্রোব্যাকটেরিয়া, বিভিন্ন অ্যালগি, তারা এই সব কাজগুলো করে। এই যে পরিবেশ, নেচারের অটোমেটিক ঠিক হয়ে যাওয়ার এই যে ঘটনা, ঠিক আছে, অটোমেটিক ঠিক হয়ে যাওয়ার এই যে ঘটনা, হিল হওয়ার যে ঘটনা, এটাকেই আমরা বায়ো রেমিডিয়েশন বলছি। বলো বায়ো রেমিডিয়েশন কি? এইটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা? কারোর কোনো অসুবিধা আছে? No, sir. ভেরি গুড। বাকিরা বুঝেছি স্যার। বুঝেছো? খুব ভালো। যার স্যার অসুবিধা হবে আরেকবার বলবে। বললে ভালো হতো। আরেকবার বললে ভালো হতো? আমি এক লাইনে বলে দিচ্ছি, মন দিয়ে শোনো, ঢুকে যাবে মাথায়। তোমার যখন শরীর খারাপ হয়, তুমি 2 দিন চুপ করে পড়ে থাকবে ওষুধ না খেয়ে। যদি সামান্য কিছু শরীর খারাপ হয়, ঠান্ডা লাগা, সর্দি লাগা, মাথা ব্যথা, পা ব্যথা, অটোমেটিক ঠিক হয়ে যায়, আমাদের শরীর রিকভার হয়ে যায়। তোমার হয়তো পড়ে গিয়ে হাঁটুটা ছিঁড়ে গেল, কিছুদিন পরে কি হয়, সেই ক্ষতস্থান ঢেকে যায়, আবার সেটা শুকনো হয়ে চামড়া বেরিয়ে যায়, নতুন চামড়া। এই যে তোমার শরীরের বিভিন্ন ক্ষত স্থানগুলোকে নিজে থেকে হিল করছে, নিজে থেকে ঠিক করে নিচ্ছে, ঠিক সেরকম আমরা যখন পরিবেশকে দূষণ করছি, সেই পরিবেশেরও একটা বিশেষ ক্ষমতা আছে, যে ক্ষমতার মাধ্যমে পরিবেশ নিজের দূষণকে নিজে ঠিক করে নিতে পারে। যদি আগামী 10 বছরের জন্য সারা পৃথিবীতে মানুষ এবং মানুষের তৈরি সমস্ত দূষিত জিনিসকে সরিয়ে দেওয়া হয় পৃথিবী থেকে, পরিবেশ অটোমেটিক নিজে থেকে আবার সেই পৃথিবীর সৃষ্টি সময়কার মতো সুস্থ পরিবেশে চলে যাবে। না সেখানে গ্লোবাল ওয়ার্মিং এর কোনো ইস্যু থাকবে, না তোমার অন্য কিছু ইস্যু থাকবে, বায়ু দূষণ থাকবে, না জল দূষণ থাকবে। কিভাবে হচ্ছে? না পরিবেশের মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ছত্রাক, বিভিন্ন প্রকারের অণুজীব তারা রয়েছে, তারা হচ্ছে পরিবেশের ডাক্তার। তারা পরিবেশ অসুস্থ হলে, পরিবেশ দূষিত হলে নিজেরা কাজ করে করে সারিয়ে দেয়। ঠিক আছে? এই যে পরিবেশ নিজে থেকে সুস্থ হওয়ার যে ঘটনা, এটাকে বায়ো রেমিডিয়েশন বলছে। বোঝা গেল? এবার যদি এতটাই এই চ্যাপ্টারটা হতো তাহলে তো আমাদের খুব মজা লাগতো, তাই না? কিন্তু ব্যাপার হচ্ছে এরপরের এই জায়গা থেকে অনেক প্রশ্ন আসে, এবং এই জন্য এই চ্যাপ্টারটা খুব কঠিন একটা চ্যাপ্টার, এবং এটাই আমি প্রথম দিন তোমাদের কাছে উপস্থাপন করছি। তার কারণ কঠিন জিনিসটাকেই সহজভাবে বোঝাতে হবে, তাই না? এবার দেখো, বায়ো রেমিডিয়েশন এটা একটা জিনিস নয়, এটা বিভিন্ন পদ্ধতিতে করা যায়। প্রাকৃতিক ভাবে করা যায়, বিজ্ঞানীরা তোমার ইনসিটু এক্সিটু বিভিন্ন যন্ত্রের মাধ্যমে করে থাকেন। সেই পদ্ধতিগুলোকে আমাদেরকে জানতে হবে, এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রচুর প্রশ্ন হয়। প্রথম আসি, এটা কিভাবে কাজ করে। বিভিন্ন অণুজীব, অর্থাৎ যত প্রকারের ব্যাকটেরিয়া রয়েছে, বিভিন্ন দূষক পদার্থ, সেগুলোকে, যেমন কারখানার রাসায়নিক তেল হতে পারে, রাসায়নিক পদার্থ, খনিজ তেল, প্লাস্টিক, যা যা দূষিত পদার্থ পরিবেশে থাকে, তাদেরকে খেয়ে নেয়। তাহলে কি, সহজ ভাষায় বোঝো, কিছু ব্যাকটেরিয়া রয়েছে, সেই সব ব্যাকটেরিয়ারা কি করে না এরকম দূষিত পদার্থগুলোকে খেয়ে ফেলে। তাহলে যদি এই ব্যাকটেরিয়া এই দূষিত পদার্থগুলোকে খেয়ে ফেলে, তাহলে পরিবেশে দূষিত পদার্থগুলো কমে যাবে, হ্যাঁ কি না? কমে যাবে। তাহলে দূষিত পদার্থকে খেয়ে শেষ করে দিচ্ছে কিছু প্রকারের ব্যাকটেরিয়া বা কিছু প্রকারের উদ্ভিদ। উদ্ভিদরা খায় না, উদ্ভিদরা অ্যাবজর্ব করে নিজেদের শিকড়ের মাধ্যমে। পড়বো রাইজো ফিল্টারেশন প্রসেসটার নাম। দেখো, নিজেদের খাবার বা শক্তি হিসাবে তারা গ্রহণ করে, খাওয়ার পর তারা সেগুলোকে ভেঙে সম্পূর্ণ ক্ষতিকর নয় এমন পদার্থে পরিণত করে। তার মানে কি, কিছু বিশেষ প্রকারের ব্যাকটেরিয়া যারা পরিবেশের দূষিত পদার্থকে খেয়ে ফেলছে, খেয়ে নিজের শরীরে সেটাকে এমন ভাবে হজম করছে যে সেই ভীষণ বিষাক্ত পদার্থটা একদমই দূষণহীন কোনো একটা পদার্থ হিসাবে তারা ত্যাগ করে দিচ্ছে পরিবেশে। বোঝা যাচ্ছে? ঠিক যেমন জলের ফিল্টারে তুমি দূষিত জল ভরে দাও, সেটাকে আরওর মাধ্যমে সেটা ক্লিন হয়ে কি হয় না, পরিশ্রুত জল তোমার বাইরে চলে আসে। ঠিক সেরকম দেখো, ব্যাকটেরিয়া গুলোর দ্বারা একই কাজ করছে তারা। অণুজীবদের এবার কাজ করার কিছু শর্ত আছে। কি না, প্রথমত খাদ্য, কার্বনের সোর্স থাকতে হবে। দূষক পদার্থটি হলো তাদের খাবার, কার্বন ছাড়া তারা বাঁচতে পারে না। তাই যে পদার্থটি দূষিত, সেটার মধ্যে কার্বনের উপস্থিতি থাকতে হবে। এবং এই যে কার্বন এমন একটা জিনিস যেটা প্রকৃতিতে প্রায় বেশিরভাগ জিনিসের মধ্যেই থাকে। তাহলে এই যে বায়োরেমিডিয়েশন প্রসেসে যে সমস্ত ব্যাকটেরিয়া গুলো, তাদের প্রধান খাদ্যের সোর্স কি? কার্বন। তারপরে কি? তাপমাত্রা। খুব ঠান্ডায় তারা ঘুমিয়ে পড়ে, খুব গরমে আবার মারা যায়। সাধারণত 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি তাপমাত্রা এদের কাজের জন্য সেরা। তাহলে নির্দিষ্ট সব জায়গাতে কিন্তু বায়োরেমিডিয়েশন হবে না।
ঠিক আছে, তুমি সাহারা মরুভূমিতে চলে গেলে বায়ো রেমিডিয়েশন করতে দিনের বেলা, এত গরম সে ব্যাকটেরিয়া গুলো বাঁচবেই না, মরে যাবে। যেসব এলাকাতে 20 থেকে 30 ডিগ্রি করে তাপমাত্রা, সেই এলাকাতে এই ব্যাকটেরিয়া গুলো বেঁচে থাকতে পারে এবং তারা পরিবেশকে পরিশ্রুত করে। তৃতীয় হচ্ছে অক্সিজেন। বেশিরভাগ বায়ো রেমিডিয়েশনে অ্যারোবিক ব্যাকটেরিয়া কাজ করে, তাই মাটিতে বা জলে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকা দরকার। অ্যারোবিক মানে কি, যারা অক্সিজেনের উপস্থিতিতে কাজ করে। তার মানে কি, এই ধরনের ব্যাকটেরিয়া গুলো বেঁচে থাকার জন্য সেই জায়গাতে অক্সিজেন থাকা দরকার। পিএইচ লেভেল, এখান থেকে প্রশ্ন হয় পিএইচ লেভেল কত হতে হবে না, মাটির পিএইচ 6.5 থেকে 7.5, অর্থাৎ নিরপেক্ষ বা নিউট্রাল হলে এরা সবচেয়ে ভালো কাজ করে। 7 আমরা জানি নিরপেক্ষ, ওই কাছাকাছি, 7-এর কাছাকাছি, 7-এর 0.5 এদিক 0.5 ওদিক, এরকম যদি মাটির পিএইচ হয় তাহলে কি হয়, এই ধরনের ব্যাকটেরিয়া গুলো বেশি ভালো কাজ করতে পারে। এটা মনে রাখবে, 6.5 থেকে 7.5 হতে হয় মাটির পিএইচ। আর পুষ্টি, শুধু দূষণ খেলে তো হবে না, বৃদ্ধির জন্য তাদের নাইট্রোজেন এবং ফসফরাস সার হিসেবে প্রয়োজন হয়। তো যে সমস্ত জায়গায় বিজ্ঞানীরা কৃত্রিমভাবে বায়ো রেমিডিয়েশন ঘটাবেন, সেই সব জায়গায় ব্যাকটেরিয়াদেরকে বাঁচিয়ে রাখার জন্য এরকম এই পরিবেশগুলোকে রাখতে হয়। তাহলে এইসব ব্যাকটেরিয়া গুলোর কাজ করার শর্ত বোঝা গেল, খাদ্য, তাপমাত্রা, অক্সিজেন, পিএইচ কত থাকতে হবে, আর পুষ্টি, এনপিকে পুষ্টি হিসাবে দিতে হবে। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে টাইপস অফ বায়োরেমিডিয়েশন। বায়োরেমিডিয়েশনের প্রসেস, একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, এই যে বায়োরেমিডিয়েশন, আমি পুরোটা লিখছি না, এটাকে মেইনলি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলছি কি, একটাকে বলছি ইনসিটু। আচ্ছা, ইনসিটু মানে কি, কেউ বলতে পারবে, বলো ইনসিটু মানে কি? তোমরা ইকোলজি ইকোসিস্টেম চ্যাপ্টারে পড়ে থাকবে, ইনসিটু, এক্সিটু, বলতে পারবে কেউ? ইনসিটু মানে নিজের এরিয়ার মধ্যে। ভেরি যখন গুড। কোনো বলো। প্রাণী যখন কোনো বিপন্নপ্রায় প্রাণী বা উদ্ভিদকে তার নিজস্ব এলাকায় সংরক্ষণ করা হয় তখন তাকে ইনসিটু সংরক্ষণ বলে। ভেরি গুড। আর এক্সিটু মানে তার উল্টো? হ্যাঁ, তাকে নিয়ে অন্য কোনো জায়গায় সংরক্ষণ করা হয় তখন সেটাকে, যেমন জু। একদমই তাই। তাহলে এই যে জেনে গেলে সবাই, তাহলে ইনসিটু এক্সিটু বলে দিল আমাদের দুজন ম্যাম। এবার ইনসিটু বায়োরেমিডিয়েশন কি, এক্সিটু বায়োরেমিডিয়েশন কি? একই জিনিস, ইন মানে ভেতরে। ধরো তোমার পাড়াতে একটা জলাশয় রয়েছে, ছোট্ট পাড়া, সেই জলাশয়ের জলটা দূষিত হয়ে গেছে। ঠিক আছে, তোমার পাড়াতে একটা জলাশয় রয়েছে, সেই জলাশয়ের জলটা দূষিত হয়ে গেছে। বিভিন্ন লোকজন এলো পৌরসভা থেকে বা পঞ্চায়েত এলাকা থেকে, সেখানে বিভিন্ন মেশিন পত্র নিয়ে আসা হলো, মেশিন পত্রকে সেই জলাশয়ে নামানো হলো, তারপরে সেই জলকে কি করা হলো, পরিশ্রুত করা হলো, ফিল্টার করে দেওয়া হলো, তারপরে মেশিন পত্র নিয়ে তারা বাড়ি চলে গেল। তাহলে দেখো, যে জলাশয়ের জল সেটা জলাশয়েই থাকলো, বাইরে থেকে যন্ত্রপাতি কেমিক্যাল নিয়ে এসে জলটাকে ফিল্টার করে দেওয়া হলো। এটা হচ্ছে ইনসিটু বায়োরেমিডিয়েশন। অর্থাৎ দূষিত যে এলাকা, সেখানেই সেই দূষিত পদার্থগুলোকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। এক্সিটু মানে কি? এক্সিটু মানে হলো সেই জলাশয়ের সব জলটা ট্যাঙ্কারের মধ্যে ভরে তারা নিয়ে গেল দিল্লিতে গিয়ে সেই ট্যাঙ্কারের জলকে পরিশ্রুত করলো, ফিল্টার করলো, দিয়ে আবার দিল্লি থেকে নিয়ে এসে তোমার পাড়ার জলাশয়ে ঢেলে দিয়ে গেল। এটা হচ্ছে এক্সিটু বায়োরেমিডিয়েশন। বোঝা গেল? তাহলে ইনসিটু বায়োরেমিডিয়েশন মানে কি, যে যখন দূষিত মাটি বা জলকে তার নিজস্ব স্থানে অন দা স্পট, সেই জায়গাতেই ট্রিটমেন্ট করা হয়, তখন তাকে ইনসিটু বায়োরেমিডিয়েশন বলছে। আশা করি বুঝতে পারলে। এবার ইনসিটু পদ্ধতির বেশ কিছু ধরন, এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। টার্মগুলোকে জাস্ট মুখস্থ রাখতে হবে, খাতার মধ্যে নোট ডাউন করবে, এই পিডিএফ এর আর কিছু করো না করো, এইগুলোকে কিন্তু মনে রাখতেই হবে, কঠিন লাগলেও মনে রাখতে হবে। প্রথম আসি বায়োভেন্টিং কি হয় না, মাটির গভীরে পাইপ ঢুকিয়ে হাওয়া মানে অক্সিজেন পাম্প করা হয়। এতে মাটিতে একটা ব্যাকটেরিয়া অক্সিজেন পেয়ে দ্রুত দূষণকে খেতে শুরু করে। আমি একটু সহজে বুঝিয়ে দিই। দেখো, যখন ফ্যান চলে তখন কেমন আওয়াজ হয়? ফ্যান চললে ভন ভন করে আওয়াজ হয়, তাই না? ভন ভন করে আওয়াজ হয়। তো এই ভন ভন থেকে মনে রাখবে ভেন্টিং শব্দটা, ভেন্টিং। আবার দেখো, বায়ো রয়েছে, বায়ো
বায়ো থেকে তুমি মনে রাখতে পারবে বায়ু, বায়ু মানে বাতাস, তাই তো, বায়ু মানে বাতাস। তাহলে বায়ো মানে বায়ু ধরে নাও তুমি, আর ভেন্টিং মানে ভন ভন করে ফ্যান চলা। তাহলে এই যে বায়ো ভেন্টিং প্রসেসটাতে কি করা হয়, যে ধরো কোনো একটা এলাকাতে মাটি দূষিত হয়েছে, সেই মাটি দূষিত হওয়ার জন্য, ধরো এটা মাটি, এই মাটিটা দূষিত হয়ে গেছে, এরকম লাল লাল এই জিনিসগুলো দূষিত পদার্থ। এবার আমরা প্রথমে কি পড়লাম, কিছু কি করা হয়, ব্যাকটেরিয়া ছেড়ে দেওয়া হয়। সেই সব ব্যাকটেরিয়া গুলো কি করে, সেই সব ব্যাকটেরিয়া গুলো এই দূষিত পদার্থগুলোকে খাবে। এই যে নীল নীল এগুলো ধরো ব্যাকটেরিয়া। ভালো করে দেখো প্রথমে কি পড়েছিলাম, এই জায়গাতে আমরা পড়েছিলাম যে ব্যাকটেরিয়া গুলোর বেঁচে থাকার একটা শর্ত হচ্ছে অক্সিজেন, মনে পড়ছে, অক্সিজেন, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতি থাকলে ব্যাকটেরিয়া গুলো দ্রুত কাজ করতে পারে, দ্রুত কাজ করতে পারে। তাহলে এই বায়ো ভেন্টিং এ কি হয়, যে পাইপের মাধ্যমে মাটির নিচে এরকম বায়ু, বায়ু অর্থাৎ বায়ু মানে বাতাস, ফ্যান চালিয়ে ভন ভন করে কি দেওয়া হয়, বাতাস দেওয়া হয়, প্রচুর পরিমাণে বাতাসকে মাটির নিচে পাঠানো হয়। সেই বাতাসের সাথে যায় অক্সিজেন, সেই অক্সিজেন এই ব্যাকটেরিয়া গুলোকে অনেক বেশি উত্তেজিত করে। অক্সিজেন পেলে ব্যাকটেরিয়া গুলো খুব দ্রুত কাজ করতে পারে এবং তারা প্রচন্ড স্পিডে এই সমস্ত দূষিত পদার্থগুলোকে খেয়ে ফেলে। বোঝা গেল, এটাই বায়োভেন্টিং। তাহলে ইনসিটু সংরক্ষণের একটা পদ্ধতি হচ্ছে বায়োভেন্টিং। বায়োভেন্টিং এ কি হয় না, বাতাস চালনা করা হয় মাটির নিচে, এর বাতাসের সাথে অক্সিজেন যায়, সেই অক্সিজেনের জন্য দূষক পদার্থকে যেসব ব্যাকটেরিয়া গুলো খেয়ে ফেলে, সেই সব ব্যাকটেরিয়া গুলো উত্তেজিত হয়ে দ্রুত কাজ করে। বায়োভেন্টিং বুঝতে কারোর অসুবিধা আছে বলো? না স্যার। বোঝা গেছে। স্যার। দ্বিতীয় টার্ম হচ্ছে কি, বায়োস্পার্জিং। বায়োস্পার্জিং এই জিনিসটা কি, এটি বায়োভেন্টিং এর মতোই, তবে এটি মাটির নিচে থাকা ভূগর্ভস্থ জলে হাওয়া পাম্প করার জন্য ব্যবহৃত হয়। তাহলে আগেরটা কোথায় পাম্প করা হচ্ছিল হাওয়া, মাটিতে। বায়োস্পার্জিং এ কি হয় না, জলের মধ্যে বাতাসকে পাম্প করা হয়, জলের মধ্যে, আর কিছুই না। তাহলে ভূ অভ্যন্তরে যে জল রয়েছে, যেটা তুমি আমি আমরা সবাই পাম্পের মাধ্যমে প্রতিদিন সকালে তুলছি, ছাদের ট্যাঙ্কারে ভরছি, তো সেই ভূগর্ভস্থ জল যদি কোনোভাবে দূষিত হয়ে যায়, কোথাও আর্সেনিক থাকে, ফ্লুরাইড থাকে, সেখানে কিছু ব্যাকটেরিয়া ছাড়া হয়, কিছু গুড ব্যাকটেরিয়া, তারা কি করে সেই সব দূষিত পদার্থকে খেয়ে ফেলে, আর তাদেরকে অক্সিজেন দেওয়ার জন্য সেই জলের মধ্যে হাওয়া পাঠানো হয়। এই প্রসেসটাকে বলা হয় কি, বায়োস্পার্জিং। বায়োস্পার্জিং। নেক্সট হচ্ছে বায়োস্টিমুলেশন। বায়োস্টিমুলেশন, স্টিমুলেশন দেখো দূষিত জায়গায় আগে থেকেই থাকা ব্যাকটেরিয়াদের ক্ষমতাকে বাড়ানোর জন্য। দেখো স্টিমুলেশন কথাটার মধ্যেই আছে স্টিমুলেট করা। স্টিমুলেট মানে তাদের ক্ষমতাকে বাড়িয়ে দেওয়া, ঠিক আছে। স্টিমুলেট করা, ক্ষমতা বাড়ানোর জন্য বাইরে থেকে সার বা অক্সিজেনকে ছড়ানো হয়। বায়োস্টিমুলেশনে কি করা হয় তাহলে, অতিরিক্ত পুষ্টিকর পদার্থ এবং অক্সিজেন দিয়ে ওই ভেতরে আগে থেকে থাকা ব্যাকটেরিয়াদেরকে স্টিমুলেট করা হয়, তাদের ক্ষমতাকে বাড়িয়ে দেওয়া হয়, রিইনফোর্স করা হয়। আর লাস্ট এটা থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে বায়ো অগমেন্টেশন। বায়ো অগমেন্টেশন তোমাদের প্রতি ক্লাসের পরে স্যার নিশ্চয়ই বলেছেন মক টেস্ট হয়, দেখবে সেই মক টেস্টে দেখবে এই সমস্ত প্রশ্নগুলো ইভিএস এর দেখতে পাবে। প্রিভিয়াস ইয়ার থেকে আসা, সিটের থেকে আসা, বিভিন্ন জায়গা থেকে আসা প্রশ্নগুলো দিয়ে মক টেস্ট হয় একটা করে। আচ্ছা, তো এই যে বায়ো অগমেন্টেশন, সেখানে কি না, যখন স্থানীয় ব্যাকটেরিয়া দূষণ কমাতে ব্যর্থ হয়, তখন ল্যাবরেটরিতে তৈরি বিশেষ ক্ষমতা সম্পন্ন সুপার ব্যাকটেরিয়া এনে সেই জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। এই প্রসেসকে বায়ো অগমেন্টেশন বলা হচ্ছে। তাহলে কি না, কোনো একটা অঞ্চলে এত ব্যাপক পরিমাণ দূষণ হয়েছে যে সাধারণ ব্যাকটেরিয়া সেই দূষণকে শেষ করতে পারছে না, তখন কি করা হচ্ছে না, তখন বিজ্ঞানীরা ল্যাবের মধ্যে কৃত্রিমভাবে কিছু শক্তিশালী ব্যাকটেরিয়া তৈরি করছেন। সেই সব ব্যাকটেরিয়াগুলোকে তখন ওই দূষিত পদার্থকে খাওয়ার জন্য পাঠানো হচ্ছে। এই যে কৃত্রিমভাবে ল্যাবে ব্যাকটেরিয়া তৈরি করার যে প্রসেস বা পদ্ধতি, এটাকে বায়ো অগমেন্টেশন বলা হচ্ছে। বায়ো অগমেন্টেশন বলা হচ্ছে। তাহলে চলো তোমরা সবাই চোখ বুঝো, আমি একবার করে রিভিশন করে দিই, দেখো মনে মনে ভাবো, দেখো চলে আসবে। প্রথম আসছে ইনসিটু সংরক্ষণ। কি ইনসিটু সংরক্ষণ হচ্ছে কোনো দূষিত পদার্থকে অন্য কোথাও নিয়ে না গিয়ে সেই জায়গাতেই যখন পরিশ্রুত করা হয়, বিশুদ্ধ করা হয়, সেটাকে ইনসিটু বায়োরেমিডিয়েশন বলা হচ্ছে। ইনসিটু বায়োরেমিডিয়েশনের কতগুলো টাইপস রয়েছে। প্রথমে আসছে বায়োভেন্টিং। এখানে কি করা হয়, মাটির নিচে ফ্যানের মাধ্যমে হাওয়া এবং অক্সিজেন চালনা করা হয়, এতে ব্যাকটেরিয়াগুলো দ্রুত কাজ করতে পারে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে বায়োস্পার্জিং। বায়োস্পার্জিং এ কি করা হয়, এখানে একই প্রসেস করা হয়, ফ্যানের হাওয়া দেওয়া হয় কোথায়, মাটির নিচে নয়, জলের মধ্যে, ভৌম জলে।
তারপরে আসে বায়োস্টিমুলেশন। এখানে বিশেষ প্রকারের সার, গ্যাস, অক্সিজেন ইত্যাদি দিয়ে ওই ব্যাকটেরিয়াগুলোকে স্টিমুলেট করা হয়, উত্তেজিত করে দেওয়া হয়, যাতে তারা দ্রুত দূষিত পদার্থকে খায়। লাস্ট পয়েন্ট হচ্ছে বায়ো অগমেন্টেশন। এখানে কি করা হয়, কোনো এলাকাতে যখন দেখা যায় নেচারের ব্যাকটেরিয়া গুলো আর পারছে না সেই এলাকার দূষণ পদার্থ কমাতে, তখন আলট্রা লেভেলের শক্তিশালী ব্যাকটেরিয়া তৈরি করা হয় বিজ্ঞানীদের দ্বারা ল্যাবের মধ্যে। এই প্রসেসকে বলা হয় বায়ো অগমেন্টেশন। বলো, বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে এতটা? হ্যাঁ স্যার। ক্লিয়ার? ভেরি হ্যাঁ গুড, স্যার। ভেরি গুড। বেশ, এরপরে আসি আমাদের এক্স-সিটু বায়োরেমিডিয়েশন নিয়ে। এক্স, এই এক্স কথার মানেই হচ্ছে বাইরে। এক্স কথার মানেই হচ্ছে কি? বাইরে। তো এই যে এক্স-সিটু মানে কি, যে দূষিত পদার্থকে অন্য জায়গাতে তুলে নিয়ে গিয়ে সেটা ট্রিটমেন্ট করা হবে। অর্থাৎ ওই যে প্রথমে উদাহরণ বললাম, তোমার পাড়ার কোনো একটা জলাশয়, ছোট্ট জলাশয়, তার জলটা দূষিত হয়ে গেছে, কোনো একটা গাড়ি এলো, সেই জলটাকে টোটাল ভরে নিল গাড়ির ট্যাঙ্কারে, নিয়ে চলে গেল দিল্লি, দিল্লিতে সেটাকে ফিল্টার করলো, বিশুদ্ধ জলে পরিণত করলো, দিয়ে আবার এসে তোমার পাড়ার জলাশয়ে ছেড়ে দিয়ে গেল। এটা হচ্ছে এক্স-সিটু বায়োরেমিডিয়েশন। এবার এর কিছু পদ্ধতি রয়েছে। প্রথম আসি ল্যান্ড ফার্মিং। ল্যান্ড ফার্মিং, ল্যান্ড ফার্মিং কি না, দূষিত মাটিকে তুলে নিয়ে গিয়ে একটা বড় মাঠে পাতলা স্তরে স্তরে ছড়িয়ে দেওয়া হয়। এরপর কৃষি কাজের মতো ট্রাক্টর দিয়ে মাটিকে চষা হয়, যাতে হাওয়া ঢোকে এবং ব্যাকটেরিয়া কাজ করতে পারে। কি হলো না, কোনো একটা জায়গাতে মাটি দূষণ হয়েছে, তো সেই মাটিকে এরকম ভাবে তুলে নিয়ে যাওয়া হয়, প্রচুর মাটি। এবার এটাকে স্তূপ আকারে না রেখে, যেমন ভাবে জমিতে, কৃষি জমিতে এরকম ভাবে লাঙল দেওয়া হয়, বা ধান ইত্যাদি যখন শুকনোর সময় যেমন ভাবে মিলে দেওয়া হয়, তাই না, এরকম ভাবে ফাঁকা জায়গাতে এরকম পাতলা স্তরে মিলে দেওয়া হয়। এবং এই মাটিকে মাঝে মধ্যে ওলট পালট করা হয়। দূষিত মাটি, এটা এটা কি ধরনের মাটি? দূষিত মাটি, দূষিত মাটি। এবার এই দূষিত মাটিকে ওলট পালট করা হয়, এর মধ্যে ওই গুড ব্যাকটেরিয়া গুলোকে ছেড়ে দেওয়া হয়, যারা দূষিত পদার্থকে খেয়ে নেবে। তারপরে কিছুদিনের মধ্যে কি হয় না, সেই সমস্ত ব্যাকটেরিয়া গুলো এই মাটির মধ্যে থাকা যত দূষিত পদার্থ রয়েছে সবাইকে খেয়ে নেয়। তারপরে সেই মাটিকে তুলে নেওয়া হয়, আবার যেখানকার মাটি সেখানে গিয়ে ঢেলে দিয়ে আসা হয়। তাহলে দেখো, জায়গা থেকে দূষিত পদার্থকে তুলে নিয়ে গেল এবং সেখানে বিশুদ্ধ করে আবার সেটাকে নিজের জায়গায় ঢেলে দিয়ে গেল, এক্স-সিটু। আর এই যে পদ্ধতিটা, এটা হচ্ছে ল্যান্ড ফার্মিং। ল্যান্ড মানেই মাটি, আর ফার্মিং, তাই না? তো এই যে ল্যান্ডকে ফার্ম করছে, ল্যান্ডকে অর্থাৎ মাটিকে, এই জিনিসটা ল্যান্ড ফার্মিং। আশা করি এটা মাথায় থাকবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বায়ো পাইলস। দেখো, বায়ো পাইলস, এই বায়ো পাইলস কি না, দূষিত মাটিকে মাঠে না ছড়িয়ে উঁচু পাহাড়ের মতো স্তূপ করে রাখা হয়। এই যে এই ছবিটা আঁকলাম না, এরকম। তো এটাকে ছড়িয়ে দেওয়া হয় না। বায়ো পাইলসে কি হয়, এর পদ্ধতিটা একটু অন্য। দূষিত মাটিকে কি করা হয়, দূষিত মাটিকে স্তূপ আকারে রাখা হয়, স্তূপ আকারে রাখা হয় এরকম ভাবে ঢিবি করে। এবার স্তূপের ভেতরে পাইপ ঢুকিয়ে হাওয়া এবং জল দেওয়া হয়। এটা ল্যান্ড ফার্মিং এর চেয়ে কম জায়গা নেয়। এটা হচ্ছে বায়ো পাইলস। বায়ো পাইলস। তাহলে কি করা হচ্ছে, ল্যান্ড ফার্মিং এ মাটিকে বিছিয়ে দেওয়া হচ্ছে, চাল বা ধান যেমন আমরা ছাদের মধ্যে বিছিয়ে দিয়ে শুকাই সেরকম ভাবে। আর বায়ো পাইলসে কি হচ্ছে, মাটিকে এরকম স্তূপ আকারে রাখা হচ্ছে, এর মধ্যে দিয়ে ফ্যান ঢুকিয়ে এর মধ্যে বাতাস দেওয়া হচ্ছে, বিভিন্ন ব্যাকটেরিয়া ছাড়া হচ্ছে, দিয়ে এই মাটিটিকে দূষণ মুক্ত করা হচ্ছে। এটা হচ্ছে বায়ো পাইলস। 3 নম্বর হচ্ছে বায়ো রিঅ্যাক্টর। এইটা খুব ইম্পর্টেন্ট। বায়ো রিঅ্যাক্টর এটা হচ্ছে একটা বিশেষ ধরনের যন্ত্র, একটা বিশেষ ধরনের যন্ত্র, তার নাম বায়ো রিঅ্যাক্টর। দেখো, এটা সব থেকে আধুনিক পদ্ধতি। পরীক্ষায় যদি প্রশ্ন আসে এক্স-সিটু বায়োরেমিডিয়েশনের সব থেকে আধুনিক পদ্ধতির নাম কি, উত্তর কি করবে, বায়ো রিঅ্যাক্টর। এখানে কি করা হয় না, দূষিত মাটি বা জলকে কারখানায় বড় বড় স্টিলের ট্যাঙ্কার এর ভেতরে ঢোকানো হয়, সেখানে কৃত্রিমভাবে ব্যাকটেরিয়ার হাওয়া এবং সার দেওয়া হয়। এই পদ্ধতিতে সবচেয়ে দ্রুত দূষণ পরিষ্কার হয়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, একটা বিশেষ প্রকারের যন্ত্র রয়েছে, একটা বিশাল বড় ট্যাঙ্কার রয়েছে, সেই ট্যাঙ্কারের মধ্যে সেই যন্ত্রটার নাম হচ্ছে বায়োরিঅ্যাক্টর। এখানে কি করা হয়, দূষিত মাটি বা দূষিত জল যেটা, সেটাকে ওই যন্ত্রের মধ্যে ভরে দেওয়া হয়। সেই যন্ত্রের ভেতরে কৃত্রিমভাবে ব্যাকটেরিয়া ছাড়া হয় সেই দূষিত জল বা মাটির মধ্যে, কৃত্রিমভাবে সেখানে অক্সিজেন দেওয়া হয়। ওই যেমন তোমরা দেখেছো না, যে দেখবে যখন
পাকা বাড়ি তৈরি হয়, তো সেই পাকা বাড়ি যখন ছাদ ঢালাই করা হয় তখন একটা মেশিন দিয়ে সিমেন্ট মাখানো হয়, সেই একটা বিশাল বড় হাড়ির মতো মেশিনের মধ্যে ঘুরতে থাকে, দেখেছো তো? ঠিক সেরকমই বায়োরিয়াক্টর যন্ত্র, ওটার মধ্যেও মাটি জল সবসময় ওরকম ঘুরতে থাকে, এবং এই ঘুরতে ঘুরতে অক্সিজেন ব্যাকটেরিয়ার মাধ্যমে ভিতরে থাকা মাটিকে বা জলকে দূষণ মুক্ত করে আবার ছেড়ে দেওয়া হয়। এটা হচ্ছে বায়োরিয়াক্টর, একটা বিশাল বড় স্টিলের ট্যাঙ্কারের মতো, ভেতরে ঢোকানো হয়, সেখানে কৃত্রিম ভাবে ব্যাকটেরিয়া, হাওয়া, সার ইত্যাদির সাহায্যে দূষণকে মুক্ত করা হয়। নেক্সট হচ্ছে কি কম্পোস্টিং। দূষিত মাটির সাথে খড়, গোবর, কৃষি বর্জ্য ইত্যাদি মিশিয়ে পচানো হয়, যা দূষণকে নষ্ট করে দেয়। কারণ এই যে জৈব সার যেগুলো রয়েছে, জৈব সারের মধ্যেও প্রচুর প্রচুর পরিমাণে ভালো ব্যাকটেরিয়া থাকে, তার সাথে কেঁচো থাকে, তাই না? কেঁচো থেকে যে সার তৈরি করা হয়, মনে রাখবে, তাকে বলা হয় ভার্মি কম্পোস্ট। এটা 2022 সালে টেট পরীক্ষায় এসেছিল, ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট। তো কম্পোস্টিং কি? কম্পোস্টিং হচ্ছে যে দূষিত মাটির সাথে প্রচুর পরিমাণে এই গোবর, জৈব সার, খড়, গাছের পাতা ইত্যাদি মিশিয়ে পচিয়ে দেওয়া হলে তখন ওই সামান্য দূষিত মাটি আর বেশি পরিমাণে জৈব সার থাকলে দূষিত মাটির মধ্যে থাকা দূষিত পদার্থটা নষ্ট হয়ে যায় এবং সেটাও জৈব সারে পরিণত হয়ে যায়। এই পদ্ধতিকে কম্পোস্টিং বলে। তাহলে এক্সিটুর আমরা 4টে পদ্ধতি পেলাম। ল্যান্ড ফার্মিং, এখানে দূষিত মাটিকে বিছিয়ে দেওয়া হয় লম্বা করে এবং ওলট পালট করতে করতে কিছুদিনের মধ্যে দূষিত পদার্থ নষ্ট হয়ে যায়। বায়োপাইলসে একই রকম, মাটিকে স্তূপ আকারে, ঢিবি আকারে রাখা হয় এবং সেই মাটির ঢিবির মধ্যে ব্যাকটেরিয়া, সার, পুষ্টি পদার্থ, ফ্যানের হাওয়া, অক্সিজেন ইত্যাদি প্রয়োগ করা হয় এবং মাটিকে দূষণমুক্ত করা হয়। বায়োরিয়াক্টর, এটা সব থেকে আধুনিক পদ্ধতি, এক বিশেষ প্রকারের যন্ত্র, সেই যন্ত্রের মধ্যে কি করা হয়, মাটি এবং জলকে ভরে দেওয়া হয়, সেখানে কৃত্রিমভাবে সেটাকে দূষণমুক্ত করা হয়। আর কম্পোস্টিং হচ্ছে দূষিত মাটিকে জৈব সারের সাথে মিশিয়ে সেই দূষিত মাটির দূষিত পদার্থকে নষ্ট করে দেওয়া হয়। বলো, এক্সিটু ইনসিটু দুটোই ক্লিয়ার হয়েছে নাকি কোথাও কারো অসুবিধা আছে? বলো। না স্যার। ওকে, না। ভেরি গুড। হ্যাঁ, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার চলো একটু পার্থক্যটা দেখি আমরা। ইনসিটু বনাম এক্সিটুর তুলনামূলক যে পার্থক্য রয়েছে সেদিকে যদি আমরা দেখি, দেখো, প্রথমত এই যে ইনসিটু বায়োরেমিডিয়েশন, সেটা কোথায় করা হয় না, যে জায়গাতে দূষণ হয়েছে ডাইরেক্ট সেখানেই করা হয়, সেই দূষিত পদার্থকে ধরে বেঁধে তুলে অন্য কোথাও নিয়ে যাওয়া হয় না। কিন্তু এক্সিটুতে সেটা হয়, যেখানে দূষণ হয়েছে সেই দূষিত পদার্থ, সেটা মাটি হোক, জল হোক, বাতাস হোক, যাই হোক, সেটাকে ভরে একটা কোনো ট্যাঙ্কারে ভরে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়, সেখানে সেটাকে দূষণ মুক্ত করে এনে আবার সেই জায়গায় ছেড়ে দেওয়া হয়। তাহলে এটা হচ্ছে প্রথম পার্থক্য, স্থান। দ্বিতীয় হচ্ছে খরচ। ইনসিটু সংরক্ষণে খরচ হয় অনেক কম, এক্সিটু সংরক্ষণের খরচ অনেক বেশি। সময়, ইনসিটুতে অনেক বেশি সময় লাগে আর এক্সিটু বায়োরেমিডিয়েশনে অনেক কম সময় লাগে। দূষণের মাত্রা কম বা মাঝারি দূষণ যখন হয় কোথাও, তখন ইনসিটু বায়োরেমিডিয়েশন করা হয়। কিন্তু যদি হিউজ পরিমাণে দূষণ হয়ে যায়, প্রচুর পরিমাণে দূষণ হয়ে যায়, তখন সেখানে আর ইনসিটু বায়োরেমিডিয়েশন দ্বারা হয় না, তখন এক্সিটু বায়োরেমিডিয়েশন করতে হয়। অত্যন্ত গভীর এবং তীব্র দূষণের জন্য এক্সিটু বায়োরেমিডিয়েশন করতে হয়। পরিবেশের কোনো ক্ষতি এতে হয় না। আর এই যে এক্সিটু বায়োরেমিডিয়েশন, এর কারণে পরিবেশের ক্ষতি হয়, বাস্তুতন্ত্র নষ্ট হয়, মাটির ক্ষয় হয়, ইত্যাদি ইত্যাদি। এবার আসি, তাহলে এতক্ষণ আমরা পড়লাম কি, কিসের মাধ্যমে বলো তো? এতক্ষণ পর্যন্ত যা যা পড়লাম, বায়োরেমিডিয়েশন কাদের সাহায্যে ঘটানো হচ্ছিল এতক্ষণ? কাদের সাহায্যে ব্যাকটেরিয়া। বলো? ব্যাকটেরিয়াদের সাহায্যে। ভেরি গুড। এই যে ব্যাকটেরিয়া আর ছত্রাক, কেবল কি এদের সাহায্যেই বায়োরেমিডিয়েশন ঘটানো হয়, হ্যাঁ কি না, নাকি আরো কেউ ঘটাতে পারে? আরো কেউ ঘটাতে পারে। আরো কেউ ঘটাতে পারে। তাহলে কে সেটা? সেটা হলো উদ্ভিদ, গাছ। এবার এই যে গাছেদের দ্বারা বায়োরেমিডিয়েশন ঘটানো, জলজ উদ্ভিদ হোক, স্থলজ উদ্ভিদ হোক, গাছেরাও পরিবেশকে এইভাবে দূষণ মুক্ত রাখে, সেটা আমাদের জানতে হবে। প্রথম আসি ফাইটো রেমিডিয়েশন প্রসেস। নামটা মনে রাখবে, ফাইটো। দেখো, ফাইটো মানি, যেখানে ফাইটো দেখবে সেখানেই জানবে কোথাও না কোথাও উদ্ভিদ লুকিয়ে আছে। অণুজীবদের বদলে যখন গাছপালাকে ব্যবহার করে দূষণকে কমানো হয়, তখন
সেটা কি হচ্ছে, সেটাকে ফাইটোরেমিডিয়েশন প্রসেস বলা হচ্ছে। ফাইটোরেমিডিয়েশনের বেশ কিছু কৌশল রয়েছে। দেখো, প্রথম হচ্ছে ফাইটো এক্সট্রাকশন। এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে দেখো রাইজোফিল্ট্রেশন, এই প্রসেসটা, ফাইটো ভোলাটিলাইজেশন আর ফাইটো এক্সট্রাকশন, এই তিনটে থেকে প্রচুর প্রশ্ন আসতে পারে। তো আমরা চারটেকেই জানবো যদিও। দেখো তাহলে ফাইটো রেমিডিয়েশন মানে কি? ফাইটো রেমিডিয়েশন মানে হচ্ছে যখন পরিবেশের দূষিত পদার্থগুলোকে উদ্ভিদের সাহায্য নিয়ে সেই দূষিত পদার্থকে দূষণ মুক্ত পদার্থে পরিণত করা হচ্ছে, সেই বায়োরেমিডিয়েশনের পদ্ধতিকে ফাইটো রেমিডিয়েশন বলছি আমরা। ফাইটো রেমিডিয়েশন বিভিন্ন পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হচ্ছে ফাইটো এক্সট্রাকশন। আচ্ছা, এই যে এক্সট্রাকশন শব্দে এক্সট্রাক্ট কথাটা রয়েছে, এই এক্সট্রাক্ট মানে কি? এক্সট্রাক্ট মানে কি বলো? এক্সট্রাক্ট করা মানে কি? কোনো কিছু থেকে নিংড়ে কোনো কিছু বের করে নেওয়া, তাই না? সেটাকেই তো বলে এক্সট্রাক্ট করা। তো এই যে ফাইটো এক্সট্রাকশন, এখানে কি করা হয় যে গাছপালা যা আছে তারা তাদের মূল দিয়ে মাটি থেকে বিষাক্ত ভারী ধাতু যেমন সীসা, ক্যাডমিয়াম, আরো যা যা আছে, তারা অনেকটা জল খাও। তুমি যেমন ধরো ছোট্টবেলাতে আমরা সেই পাইপ দিয়ে কুলফি বা আইসক্রিম খেতাম না, পাইপ দিয়ে, বা ম্যাঙ্গো ফুটির যখন আমরা খাই, যে প্যাকেটের ম্যাঙ্গো ফুটি গুলো হয় 10 টাকার, ওর মধ্যে একটা পাইপ দেওয়া থাকে, যেমন ভাবে তুমি টেনে খাও মুখ দিয়ে, ঠিক সেরকম ওটাকে এক্সট্রাক্ট করা বলছে। তো গাছেরা ওরকম ভাবে, ধরো ওই যে ম্যাঙ্গো ফুটির যে এরকম একটা প্লাস্টিকের কাগজের প্যাকেট থাকে এরকম, তাই তো, আর এরকম একটা স্ট্র থাকে। তো এই যে এটা হচ্ছে ধরো দূষিত পদার্থ রয়েছে এর মধ্যে, এটা ধরো মাটি, এটা হচ্ছে দূষিত পদার্থ, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে গাছ। তুমি যেমন এই যে ম্যাঙ্গো ফ্রুটির এই যে প্যাকেট থেকে তুমি স্ট্র এর মাধ্যমে শোষণ করে খেয়ে নিচ্ছ ফ্রুটি, তাই না, এক্সট্রাক্ট করে নিচ্ছ, ঠিক সেরকম এই মাটি থেকে দূষিত পদার্থকে গাছ তার শিকড়ের মাধ্যমে টেনে নিচ্ছে, এক্সট্রাক্ট করে নিচ্ছে। এই যে প্রসেস, এটাকে ফাইটো এক্সট্রাকশন বলা হচ্ছে। ওকে, শুষে নেয় এবং নিজের পাতা বা ডালপালাতে জমিয়ে রাখে। তাহলে গাছ সেই দূষিত পদার্থকে শুষে তো নিল মাটি থেকে, জমিয়ে কোথায় রাখবে? নিজের ডালপালার মধ্যে, পাতার মধ্যে, ফলের মধ্যে, গাছের ছালের মধ্যে জমিয়ে রাখে সেই দূষিত পদার্থকে। পরবর্তীতে সেই গাছগুলোকে কেটে পুড়িয়ে ফেলা হয়। উদাহরণ হচ্ছে যেমন সূর্যমুখী। এখান থেকে একটা প্রশ্ন আসে, ফাইটো এক্সট্রাকশনে কোন উদ্ভিদ সব থেকে বেশি ব্যবহৃত হয়? মনে রাখবে, সূর্যমুখীকে সব থেকে বেশি ব্যবহার করা হয় ফাইটো এক্সট্রাকশনের জন্য। ঠিক আছে, সূর্যমুখী ব্যাপক পরিমাণে এই কাজটা করতে পারে। এরপরে আসি দ্বিতীয়, ফাইটো ডিগ্রেডেশন। এই জিনিসটা কি? গাছ মাটি থেকে ক্ষতিকর রাসায়নিক শুষে নেওয়ার পর নিজের শরীরের ভেতরে এনজাইম দিয়ে সেই বিষকে ভেঙে সাধারণ ও নিরাপদ পদার্থে পরিণত করে। অর্থাৎ এই যে প্রথমে ফাইটো এক্সট্রাকশনে কি করলো, গাছ মাটি থেকে কি করলো না, দূষিত পদার্থগুলোকে শুষে নিয়ে নিজের শরীরে জমিয়ে রাখলো। এবার গাছ যদি নিজের শরীরেই জমিয়ে রাখে তাহলে সেটা তো গাছের ক্ষতি। তো গাছ নিজের বডির মধ্যে কিছু এনজাইম তৈরি করে, সেই এনজাইমগুলো ওই বিষাক্ত পদার্থকে ভেঙে একদম সাধারণ নিরাপদ জিনিসে পরিণত করে। এই যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে ফাইটো ডিগ্রেডেশন। ডিগ্রেডেশন কথার অর্থ হচ্ছে ভেঙে ফেলা। ডিগ্রেড করার মানে কি? ভেঙে ফেলা। তাহলে গাছের শরীরে ইতিমধ্যে সে যেসব বিষাক্ত পদার্থগুলোকে শুষে নিয়েছে, সেগুলোকে তার শরীরের কিছু এনজাইম গাছের সে ভেঙে ফেলছে, ডিগ্রেড করে দিচ্ছে। এই প্রসেসকে ফাইটো ডিগ্রেডেশন বলা হচ্ছে। তৃতীয় হচ্ছে রাইজোফিল্ট্রেশন। এটা দেখা যায় জলজ উদ্ভিদের ক্ষেত্রে, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, মন দিয়ে শোনো। রাইজোফিল্ট্রেশন, দেখো এখানে ফিল্টার কথাটা রয়েছে লুকিয়ে ফিল্ট্রেশনের মধ্যে। অর্থাৎ যেমন জলকে ফিল্টার করা হয়, ঠিক সেরকম জলজ উদ্ভিদ। এখান থেকে প্রথম প্রশ্ন যেটা আসে, রাইজোফিল্ট্রেশনের জন্য কোন উদ্ভিদ ব্যবহার করা হয়? মনে রাখবে, কচুরিপানা, শাপলা, এই ধরনের ভাসমান জলজমূলী উদ্ভিদ যারা রয়েছে, ঠিক আছে, তাদেরকে ব্যবহার করা হয়। পদ্ম, এরাও হয়। সব থেকে ভালো হয় রাইজোফিল্ট্রেশন কচুরিপানা এর দ্বারা। ঠিক আছে, কচুরিপানা। তো এই যে রাইজোফিল্ট্রেশনে কি হয়, কচুরিপানা, নিশ্চয়ই কচুরিপানা শিকড় দেখেছো, বিশেষ করে যাদের গ্রামে বাড়ি। তো এটা ধরো জলাশয়, এখানে এরকম ভাবে কচুরিপানা থাকে, তাই না? এখানে এরকম অনেক সুন্দর ফুল হয়, নীল নীল রঙের অনেক সুন্দর ফুল হয় কচুরিপানার মধ্যে। তো কচুরিপানার যে শিকড়, সেটা দেখবে মানুষের চুলের মতো, এরকম কালো রঙেরই হয়, একদম একদম মানুষের চুলের মতো। এবং সেটা মাটির সাথে, জলাশয়ের নিচে মাটির সাথে টাচ করে থাকে না, জলের মধ্যে ভাসতে থাকে। এজন্য একে ভাসমান জলজমূলী উদ্ভিদ বলা হয়।
এবার এই যে কচুরিপানার শিকড়, এটা ধরো জলাশয়ের মাটি, এটা জলাশয়ের উপরের জলস্তর, এর মধ্যে ভাসতে থাকছে। তো এই জলের মধ্যে যে সমস্ত দূষিত গুলো রয়েছে, এই কচুরিপানা কি করছে, তার শিকড়ের মাধ্যমে এদেরকে শুষে নিচ্ছে এবং নিজের দেহের মধ্যে ধরে রাখছে। ঠিক যেমন স্থলভাগে উদ্ভিদরা করছিল, কচুরিপানা একই জিনিস করছে। তো এর ফলে জলের দূষণটা কমছে, হ্যাঁ কি না? অবশ্যই কমবে। জলে দূষিত পদার্থগুলোকে কচুরিপানা শিকড়ের মাধ্যমে শুষে নিচ্ছে। তো এই যে প্রসেস, এটাকে বলা হয় রাইজো ফিল্টারেশন। ওকে, রাইজো ফিল্টারেশন জলের দূষণ কমানোর জন্য ব্যবহৃত হয়। এখানে কচুরিপানা বা জলজ উদ্ভিদের মূল জলের মধ্যে জালের মতো ছড়িয়ে থাকে এবং বিষাক্ত পদার্থগুলোকে ছেঁকে আটকে নেয়। এটাকে রাইজো ফিল্টারেশন বলা হয়। আর লাস্ট পয়েন্ট হচ্ছে ফাইটো ভোলাটিলাইজেশন। এই জিনিসটা কি না, গাছ মাটি থেকে বিষাক্ত জলকে শুষে নিচ্ছে এবং পাতার মাধ্যমে বাষ্পমোচন প্রক্রিয়া এটাকে গ্যাস আকারে বাতাসে উড়িয়ে দিচ্ছে। এটা কম ক্ষতিকর। ফাইটো ভোলাটিলাইজেশন, এখানে কি হচ্ছে যে এটা একটা গাছ। এই গাছ কি করলো না, মাটি থেকে শিকড়ের মাধ্যমে দূষিত পদার্থকে শুষে নিল। এই দূষিত পদার্থ কি হলো, তার শরীরের মধ্যে থাকলো। তার শরীরের মধ্যে ওই যে আগে পড়লাম ফাইটোডিগ্রেডেশনে বিভিন্ন প্রকারের এনজাইম, তারা এই দূষিত পদার্থগুলোকে ভেঙে দিল এবং ভেঙে সরল পদার্থ, জল, জলীয় বাষ্প এই ধরনের পদার্থে পরিণত করে দিল। তারপরে বাষ্পমোচন প্রক্রিয়ার দ্বারা গাছ কি করলো, সেগুলোকে বাতাসের মধ্যে ছেড়ে দিল। এই যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে ফাইটোভোলাটিলাইজেশন। তাহলে ফাইটোভোলাটিলাইজেশনে কি হচ্ছে আরেকবার শোনো। গাছ শিকড়ের মাধ্যমে মাটি থেকে দূষিত পদার্থকে নিজের শরীরে ভরে নিচ্ছে, সেটাকে ফাইটোডিগ্রেডেশন প্রসেসের মধ্যে ভেঙে সাধারণ জিনিসে পরিণত করছে, বাষ্পমোচনের মাধ্যমে দিয়ে সেই বিষাক্ত পদার্থকে গ্যাস আকারে ছেড়ে দিচ্ছে বাতাসে। এটাকেই ফাইটোভোলাটিলাইজেশন বলা হচ্ছে। ফাইটোভোলাটিলাইজেশন কি, দূষিত পদার্থকে গাছ বাষ্পমোচনের মাধ্যমে জলীয় বাষ্প রূপে বাতাসে ছেড়ে দেয়, এটাকে ফাইটোভোলাটিলাইজেশন বলে। তাহলে এই চারটে জিনিস আর কি আরেকবার বলতে হবে নাকি হয়ে গেছে বলো? এই চারটে না স্যার, ঠিক আছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। পরবর্তী যাই। বোঝা যাচ্ছে তো কঠিন টপিকটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, বেশ। তারপরে দেখো, পরবর্তী আসি আমাদের ভারতবর্ষের প্রেক্ষাপটের জন্য যদি দেখি। দেখো, প্রথম আসি আমরা অয়েল জ্যাপার। এই অয়েল জ্যাপার জিনিসটা কি? এটা মূলত অয়েল স্পিলিং এর ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। ভারতের একটা সংস্থা আছে, সেটা হচ্ছে TERI, দ্য এনার্জি অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউট। 5টি ব্যাকটেরিয়াকে মিশিয়ে একটা পাউডার তৈরি করা হয়েছে, যার নাম অয়েল জ্যাপার। কোথাও তেল লিক হলে অয়েল স্পিল, তোমরা নিশ্চয়ই কথাটা শুনেছো। অয়েল স্পিল মানে কি, ধরো সমুদ্রের মধ্যে তো বিশাল বড় বড় জাহাজে করে তেলগুলোকে নিয়ে আসা হয়। এই তেল নিয়ে আসার সময় যদি সমুদ্রের মধ্যে লিক করে সেই তেল লিক করে, তাহলে কি হয় না, সেই সমুদ্রের জলের উপরে তেলগুলো ছড়িয়ে যায়। ওকে, এবার তেল তো জলের উপরে সবসময় ভাসবে, তো সেই তেলকে কিভাবে সমুদ্রের উপর থেকে তোলা হবে না, সেটা করা হয় বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়ার মাধ্যমে। তোলা হয় না, সেই ব্যাকটেরিয়াগুলোকে ছেড়ে দেওয়া হয়, তারা ওই সমুদ্রের জলের উপরে ভাসতে থাকা তেলকে খেয়ে ফেলে। তো এই পদ্ধতিকে অয়েল জ্যাপার বলা হয়। অয়েল জ্যাপারে ভারতবর্ষের TERI নামক এই সংস্থা 5টা বিভিন্ন রকমের ব্যাকটেরিয়াকে মিশিয়ে একটা পাউডার তৈরি করেছে। সেই পাউডারটার নাম হচ্ছে অয়েল জ্যাপার। কোথাও যদি এই তেল লিক করে, অয়েল স্পিল ঘটে, তখন সেই পাউডারকে ছিটিয়ে দিলে ব্যাকটেরিয়াগুলো তেলের হাইড্রোকার্বনকে খেয়ে কার্বন ডাই অক্সাইড ও জলে পরিণত করে। অয়েল জ্যাপার কি তাহলে আশা করি বোঝা গেল। এরপরে আসি একটা জিনিসে, সেটা হচ্ছে GAP বা গঙ্গা অ্যাকশন প্ল্যান। এটা কি? এটা একটা প্রোগ্রাম বা প্ল্যান বলতে পারো। তো কি করা হয়েছিল এখানে না, গঙ্গার জলকে শোধন করার জন্য বিভিন্ন ঘাটে বায়োরেমিডিয়েশন পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। নর্দমার জল, ক্ষতিকর ব্যাকটেরিয়া এগুলোকে নষ্ট করা হচ্ছে। অর্থাৎ গঙ্গা নদী পরিশ্রুতকরণের জন্য কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, সেটাই GAP, গঙ্গা অ্যাকশন প্ল্যান। এবং এই গঙ্গা অ্যাকশন প্ল্যানে বায়োরেমিডিয়েশন প্রসেস ব্যবহার করে গঙ্গার জলকে দূষণমুক্ত করার চেষ্টা করা হচ্ছে। 3 নম্বর পয়েন্ট মনে রাখবে, আনন্দমোহন চক্রবর্তী এবং সিউডোমোনাস। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি পৃথিবীর প্রথম পেটেন্ট পাওয়া অণুজীব যা তেল খায়। এটি একজন ভারতীয় বিজ্ঞানী আবিষ্কার। এই যে আনন্দমোহন চক্রবর্তী, তিনি কি করলেন, এক বিশেষ প্রকারের সিউডোমোনাস ব্যাকটেরিয়া আবিষ্কার করলেন, যারা কি করে,
তেলকে খেয়ে ফেলে এবং তেলকে হজম করে জলে পরিণত করে সেটাকে ত্যাগ করে দেয় পরিবেশে। তাহলে এটাও মনে রাখবে। এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স অনুযায়ী আসতে পারে প্রশ্নটা, নামটা মনে রাখবে বিজ্ঞানীর আনন্দমোহন চক্রবর্তী। এবার এই যে বায়ো রেমিডিয়েশন এর কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। সুবিধা যেমন দেখো, এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং পরিবেশ বান্ধব পদ্ধতি। দ্বিতীয় হচ্ছে রাসায়নিক ট্রিটমেন্টের তুলনায় এর খরচ অনেকটা কম। দূষণকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার বদলে একবারে চিরতরে ধ্বংস করে দেওয়া যায়। এর ফলে কোনো অতিরিক্ত ক্ষতিকর বর্জ্য তৈরি হয় না। এগুলো সুবিধা। সুবিধা অসুবিধা জাস্ট একবার চোখ বুলিয়ে নেবে, মুখস্থ রাখার দরকার নেই। অসুবিধা কি কি রয়েছে না, এটা খুব সময় সাপেক্ষ একটা ব্যাপার। রাতারাতি ম্যাজিকের মতো গোটা গঙ্গা নদী পরিষ্কার হয়ে যাবে এমন নয়, প্রচুর টাইম লাগে এটা হতে। আর কি না, সব ধরনের দূষণ যেমন প্লাস্টিকের কিছু ধরন অত্যন্ত বিষাক্ত ভারী ধাতু, এগুলোর মাধ্যমে পরিষ্কার করা যায় না। ব্যাকটেরিয়ারা সব দূষণকে পরিষ্কার করতে পারে না। আর পরিবেশের সামান্য ক্ষতিকর পরিবর্তনে ব্যাকটেরিয়াদের কাজ বন্ধ হয়ে যায়। হঠাৎ করে যদি ধরো পরিবেশের উষ্ণতা বেড়ে যায়, জলের উষ্ণতা বেড়ে যায়, তখন ব্যাকটেরিয়াগুলো মরে যায়। এটা একটা অসুবিধা। এবার এই জায়গাটা একটু মনে রাখবে, বায়ো রেমিডিয়েশন সম্পর্কে অ্যাডভান্স কিছু কনসেপ্ট, যদি প্রশ্ন খুব কঠিন হয় পরীক্ষায় সেখানে তোমাদের দিতে পারে। প্রথম আসি আমরা ভার্মি রেমিডিয়েশন। এই জিনিসটা কি না, কেঁচোর সাহায্যে দূষণ মুক্তি করাকে, কেঁচোকে আমরা কৃষকের বন্ধু বলি, তাই তো? কেঁচো হচ্ছে কৃষকের বন্ধু, চাষির বন্ধু, আমরা ছোটবেলায় পড়েছি। এরা দূষণ কমাতে ওস্তাদ। কিছু বিশেষ প্রজাতির কেঁচো আছে, দূষিত মাটিতে ছেড়ে দিলে তারা মাটি খাওয়ার সময় বিষাক্ত ভারী ধাতু নিজেদের শরীরে শুষে নেয়। কেঁচোর পেটে থাকা বিশেষ প্রকারের এনজাইম তারা কি করে, মাটির ওই ক্ষতিকর জিনিসটাকে ভেঙে সাধারণ নিরাপদ জিনিসে পরিণত করে। ভার্মি রেমিডিয়েশন কি, আমি আগে একবার বললাম, ভার্মি কম্পোস্ট মানে হচ্ছে কেঁচো সার তৈরি। এটা 2022 সালে এসেছিল। তো এই যে ভার্মি, এই ভার্মি কথাটা যে প্রশ্নে যেখানে দেখতে পারবে, ভার্মি শুনেই যেন তোমার মাথায় কেঁচো চলে আসে, কেঁচো জিনিসটা চলে আসে। অর্থাৎ ভার্মি মানেই কেঁচো। ভার্মি রেমিডিয়েশন মানে কি, যে পদ্ধতিতে কেঁচোর মাধ্যমে, কেঁচোর সাহায্য নিয়ে মাটি দূষণ কমানো হয় তাকে ভার্মি রেমিডিয়েশন বলা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে এক বিশেষ প্রকারের শুঁয়োপোকা বা ওয়াক্স ওমস তৈরি করা হয়েছে। তারা কি করে না, প্লাস্টিক খায়। প্লাস্টিক দূষণে বর্তমানে পৃথিবীর সব থেকে বড় সমস্যা। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে ওয়াক্স ওয়ার্ম নামক এক ধরনের শুঁয়োপোকা বা মথের লার্ভা সরাসরি পলিথিন ব্যাগ খেয়ে হজম করতে পারে। এদের পেটের ভেতরের বিশেষ ব্যাকটেরিয়া প্লাস্টিকের কঠিন পলিমার চেনকে ভেঙে ফেলে। মনে রাখবে, চেরনোবিল তেজস্ক্রিয় খেকো মাশরুম এক বিশেষ প্রকারের মাশরুম। সে কি, চেরনোবিলে আমরা জানি 1986 সালে কি হয়েছিল না, ভয়ঙ্কর পারমাণবিক যে রেডিয়েশন সেটা ছড়িয়ে পড়েছিল। এই 1986 থেকে মনে পড়লো, এই যে গঙ্গা অ্যাকশন প্ল্যান আমরা পড়লাম, কোথায় গেল জিএপি, এই যে এটাও ঘটেছিল 1986, মনে রাখবে। তো এই যে চেরনোবিল, সেখানে কি হলো, চেরনোবিলে কি হলো না, যে তোমার পারমাণবিক দুর্ঘটনা ঘটে এবং সেখানে প্রচুর রেডিয়েশন ছড়িয়ে যায়। বিজ্ঞানীরা একে অদ্ভুত ধরনের এক প্রকারের কালো ছত্রাক আবিষ্কার করে। তারা কি করে, তারা দেখছে যে চেরনোবিলের বাতাস থেকে প্রচুর পরিমাণে রেডিয়েশনকে নিজেরা শুষে নিচ্ছে এই বিশেষ প্রকারের কালো ছত্রাক, ফাঙ্গাস। তো সাধারণ জীব যেখানে রেডিয়েশনের কারণে মারা যায়, সেখানে এই ছত্রাকগুলো ক্ষতিকর গামা রশ্মিকে শোষণ করে তাকে নিজেদের বৃদ্ধিতে খাদ্য হিসাবে কাজে লাগায়। তার মানে কি, দেখো বুঝতে পারছো যে ঈশ্বর এই পৃথিবী যখন সৃষ্টি করেছেন সব কিছুকেই যেন তিনি মানে দেখো নিপুণ ভাবে তৈরি করেছেন, তাই না? যে এই যে বাতাসে গামা রশ্মি বেড়ে গেছে, সেই গামা রশ্মিকেই খাবার হিসেবে কাজে লাগিয়ে এক বিশেষ প্রজাতির ছত্রাকের জন্ম হয়ে গেছে পৃথিবীতে। তেজস্ক্রিয় দূষণ কমানোর এটি একটি বিস্ময়কর প্রাকৃতিক উপায়। তো এক বিশেষ প্রকারের ব্ল্যাক মাশরুম, সেটা চেরনোবিলে দেখা যায়, এটা মনে রাখবে। আর ফাইটো মাইনিং, এই জিনিসটা কি না, গাছ থেকে সোনা উত্তোলন। এটা অ্যাকচুয়ালি ফানি একটা টার্ম হিসেবে দেয় পরীক্ষায়। দেখো কিছু গাছ রয়েছে, তারা কি করে না, মাটি থেকে শুধু বিষাক্ত ধাতু টানে তা নয়, মাটির মধ্যে মিশে থাকা অন্যান্য দামি ধাতুর কণা, যেমন সোনা, তামা, নিকেল, এরকম দামি দামি ধাতু তাদেরকেও শুষে নেয়। সেগুলো মাইক্রোস্কোপিক কণা অবশ্য, যে এরকম তুমি হাতে নিয়ে বুঝতে পারবে সেরকম না, খুব মাইক্রোস্কোপিক। তো সেই জিনিসগুলোকে তারা নিজেদের শরীরের মধ্যে জমিয়ে রাখে। বিজ্ঞানীরা এই গাছগুলোকে পুড়িয়ে তার ছাই থেকে বাণিজ্যিকভাবে এই বিশেষ ধরনের ধাতুগুলোকে উদ্ধার করার পদ্ধতি আবিষ্কার করেছেন। একে ফাইটো মাইনিং বা অ্যাগ্রো মাইনিং বলে। তো এই টার্মটাকে তোমাদের মনে রাখতে হবে, যদি পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয় ফাইটো মাইনিং এর উদাহরণ কোনটি, অ্যাগ্রো মাইনিং এর উদাহরণ কোনটি, যাতে চিনতে পারো জিনিসটা কি। ওকে,
তাহলে বলো এত দূর পর্যন্ত ছিল, এরপরে আমাদের প্রশ্ন আছে এত দূর পর্যন্ত কারোর বুঝতে কোথাও কোনো অসুবিধা আছে কিনা? না স্যার। না স্যার। না স্যার। ওকে, বেশ, এবার প্রশ্নগুলোর উত্তর করবে সবাই। সবাই অ্যান্সার করবে, ঠিক আছে? প্রশ্নগুলোর সবাই অ্যান্সার করবে। ওকে, অনেকেই আছো, বেশ। চলো, প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, বলো বায়ো রেমিডিয়েশন পদ্ধতিতে দূষণ মুক্ত করার জন্য প্রধানত কি ব্যবহার করা হয়? অনুজীব ও উদ্ভিদ। অনুজীব ও উদ্ভিদ। অণুজীব ও উদ্ভিদ। ভেরি ক গুড, নম্বর। ভেরি গুড। 2 নম্বর বলো। জর্জ এম রবিনসন। জর্জ এম রবিনসন। অপশন সি। 3 নম্বর বলো। জল ও কার্বন জল ও কার্বন ডাই অক্সাইড। অপশন সি। জল ও কার্বন ডাই অক্সাইড। 4 নম্বর বলো। 6:30 থেকে 7:30। 6:30 থেকে 7:30। 6:30 থেকে 7:30। 5এরটা বলো। দূষিত স্থানেই গ গ সরাসরি প্রতিকার করা। ভেরি গুড। 6 নম্বর বলো। 6 নম্বর বলো। পেন্টিং। বায়োভেন্টিং। বায়ো ভেন্টিং। বায়ো পেইন্টিং। 7 নম্বর বলো। 7। ডি নাম্বার হবে বায়ো। অগমেন্টেশন হবে এটা, অগমেন্টেশন। একদমই অগমেন্টেশন। 8 নম্বর বলো। 8। বায়ো রিয়েক্টর। ভেরি বায়োরিয়া। গুড, বায়োরিয়েক্টর। 9 Option নম্বর C. বলো। 9 নম্বর বলো। না, ভালো করে দেখো, ভালো করে দেখো। ফাইটো রাইজোটা শুধুমাত্র জলে হবে, জলে। স্যার মাটি থেকে বলেছে। ফাইটো এক্সট্রাকশন, তাই না? মাটি থেকে শুষে নেওয়া, এক্সট্রাক্ট করা। 10 নম্বর বলো। রাইজোফিল্ট্রেশন। রাইজোফিল্ট্রেশন। আচ্ছা, এই যে জিনিসটা, এই যে ফাইটো এক্সট্রাকশন, এটা কোন উদ্ভিদ সব থেকে বেশি ভালো করে বলো তো? সূর্যমুখী। সূর্যমুখী। 11 নম্বর বলো। অয়েল জাপার। অয়েল জাপার। 12 নম্বর বলো। 12 নম্বর বলো। আনন্দমোহন চক্রবর্তী। 13 নম্বর বলো। ভার্মি অপশন এ। ভার্মি রেমিডিয়েশন। 14 নম্বর বলো। অপশন বি। লাস্ট প্রশ্ন নম্বর বলো। ফাইটোমাইনিং। অপশন সি। ফাইটোমাইনিং। ঠিক, ঠিক আছে। আজকে আমাদের ক্লাস ছিল এত দূর পর্যন্ত। ক্লাস কি বোঝা গেল? সবার কাছে বোধগম্য হয়েছে তো ব্যাপারটা? হ্যাঁ স্যার, হ্যাঁ সুন্দর ক্লাস হয়েছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ হলো। নেক্সট দিন আবার দেখা হবে। গুড নাইট সবাইকে। ওকে স্যার, গুড নাইট। হ্যাঁ। ওকে